নমস্কার। এখন পাঠ করতে চলেছি নলিনী দাসের গোয়েন্দা গন্ডালু সিরিজের অন্তর্গত একটি বড় গল্প গন্ডালু ও হিড়িম্বা দেবীর রহস্যের আজ চতুর্থ তথা অন্তিম পর্ব। সঙ্গে থাকুন। এতক্ষণ বুড়িটার কোনো সাড়া শব্দ পায়নি। হয়তো এদের কাণ্ড কারখানা দেখে হকচকিয়ে গিয়েছিল। এবারে সে তার মার্কা মারা ক্যানকেনে গলায় কী সব বলতে লাগলো। কথা বুঝলাম না, কিন্তু হেঁড়ে গলার পক্ষ থেকে আর কোনো উত্তর এলো না। একটু পরে বুড়িও বকবক করতে করতে ঘর থেকে বেরোলো। তালিমারা ছাতা খুলে মাথায় দিল, তারপর ঘরের তালা লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রওনা দিল। আমরা স্তম্ভিত হয়ে ঝোপের আড়ালেই দাঁড়িয়ে রইলাম। বুড়ি অনেক দূর চলে যাবার আগে টু শব্দটি করতে সাহস পেলাম না। মালু ফিসফিস করে বলল, ওই হেঁড়ে গলা তৃতীয় লোকটিকে ওরা ঘরের মধ্যেই তালাবন্ধ রেখে বেরিয়ে গেল। এ তো বড় রহস্যময় ব্যাপার। কালুর চোখ দুটো চকচক করছিল। সে ফিসফিস করে বলল, রহস্যময় ব্যাপারও হতে পারে, আবার এর মধ্যেই সব রহস্যের সমাধানও থাকতে পারে। আমিও চুপি চুপি জিজ্ঞেস করলাম, তার মানে তোরা মনে করছিস যে সেই তর্জন গর্জনকে ওরা নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছে? মালু বলল, নিশ্চয়ই। শুনলি না কীরকম গর্জন করছিল লোকটা? কালু বলল, নিশ্চিত কিছু বলা যায় না, কিন্তু এরকম একটা সম্ভাবনা আছে, সেটা তো স্বীকার করবি। তুই কি বলতে চাইছিস যে ওরা সেই সর্দারকে বন্দি করে রেখেছে? বন্দি করে রেখেছে নাকি সে স্বেচ্ছায় লুকিয়ে আছে? ঘরের ভেতর একটা জঞ্জান্ত লোককে রেখে ওরা বাইরের দরজার তালা মেরে বেরিয়ে গেল কেন? এই ব্যাপারে শেষ পর্যন্ত না দেখে আমি আজ এখান থেকে নড়ছি না। এমন সুযোগ আর পাবো না। তার জন্য যদি রাত হয়ে যায়, বাড়ি ফিরে বকুনি খেতে হয়, তাও স্বীকার। দারুণ ভয় পেয়ে বুলু বলে উঠল, না রে, ওরে না না না, ওদের ঘরে সেই পাঁচু মিয়া না ঝাঁটু মিয়া রয়েছে মনে হচ্ছে। আমাদের মোটে যাওয়া উচিত হবে না ওদিকে। তার চেয়ে চল ট্যুরিস্ট লজে গিয়ে দিদিদের বলি, পুলিশে খবর দিই। আর ততক্ষণে সে পাখি উড়ে পালাবে। সে হচ্ছে না। তোর ভয় হয় তুই বাড়ি যা, আমি যাচ্ছি না। আমি বললাম, তাছাড়া সেই গর্জন সিংই যে সত্যি ওখানে আছে তার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো পাইনি আমরা। হেঁড়ে গলা যদি চাপদারির ভাইটাই হয়ে থাকে, ঝগড়াটা যদি ঘরোয়া হয়, পুলিশ ডেকে কীরকম বোকা বনে যাব বল দেখি। মালু সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাচ্ছিস কেন রে? ঘরের মধ্যে আলো রয়েছে। বাইরের অন্ধকার থেকে আমরা যদি উঁকি মেরে দেখি, ভেতরের লোক আমাদের দেখতেই পাবে না। কালু বলল, আগে দেখি হেঁড়ে গলা লোকটা সত্যিই সেই তর্জন গর্জন হয়ে থাকা সম্ভব কিনা। যদি হয়ে থাকে তখন না হয় মালু আর আমি এখানে পাহারাই থাকবো, আর তুই আর বুলু দৌড়ে গিয়ে ট্যুরিস্ট লজ থেকে পুলিশে খবর দিবি। মনে খুব বেশি ভরসা না পেলেও বুলুকে বাধ্য হয়েই কালু ও মালুর যুক্তি মেনে নিতে হলো। আমারও যদিও ভয় ভয় করছিল, কিন্তু কৌতূহল হচ্ছিল তার চেয়েও বেশি। খুব সন্তর্পণে পা টিপে টিপে নিঃশব্দে আমরা বাইরের অন্ধকারে গা ঢাকা দিয়ে কাচের জানলা দিয়ে উঁকি মারলাম, কিন্তু ঘরে কাউকে দেখতে পেলাম না। আগেই বলেছি যে এই বাংলোটা ছোট্ট আর বেশ খোলামেলা। দুটি মাত্র ঘর, চারিদিকে অনেকগুলো কাচের শাঁসি দেওয়া জানলা। অবশ্য সবগুলোই ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে বন্ধ। দুটো ঘরেই আলো ছিল। একে একে আমরা বিভিন্ন জানলা দিয়ে উঁকি মারলাম, কিন্তু কোনো ঘরেই কাউকে দেখতে পেলাম না। তাজ্জব ব্যাপার, মাত্র কয়েক মিনিট আগেই যে লোকটা হেঁড়ে গলায় চেঁচাচ্ছিল, সে কি ভোজবাদির মতো উবে গেল? সামনের ঘরের একটা খাটে বিছানা পাতা, একটা সুটকেস খোলা পড়ে আছে। খাটের আনলায় কাপড় চোপড় এলোমেলো, ঠিক যেন তাড়াহুড়ো করে কেউ কিছু খুঁজেছে। অবশ্য কোণে একটা বড় আলমারি আছে, আর ভেতরে একটা 5 ফুট 2 ইঞ্চি লম্বা লোক অনায়াসে লুকিয়ে থাকতেই পারে। খাটের তলাটাও দেখা যাচ্ছে না, কারণ বড় বেড কভার একেবারে মাটি পর্যন্ত ঝুলে রয়েছে। কিন্তু আলমারির ভেতর বা খাটের তলায় মানুষ কতক্ষণ লুকিয়ে বসে থাকবে, সে তো আর জানে না যে আমরা দেখছি।
পেছনের ঘরে একটা দড়ির খাটিয়ায় বিছানাপত্র তালগোল পাকানো, তোলা উনুন, সামান্য বাসনপত্র, কোণে মেঝের ওপরেই ফল, আনাজ, একটা টিফিন কেরিয়ার, জলের কুঁজো, এইসব সংসারের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, কোথাও কোনো গোছ নেই। ছোট একটা টেবিলে বসে বোধহয় ওরা খেয়েছিল। দুটো ডিশ, তিনটে প্লেট, এঁটো পড়ে আছে, দুটো পেয়ালা আর একটা গ্লাস, বোধহয় কেউ গ্লাসে চা খেয়েছিল। আসল প্রশ্ন হলো, তৃতীয় ব্যক্তিটি গেল কোথায়? এ জানলা ও জানলা দিয়ে গোটা বাড়ি ঘুরে দেখলাম, এক কোণে একটা ছোট্ট বাথরুম, তার ভেতর পর্যন্ত উঁকি মারলাম, কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না। ব্যাপার কি? মালু ফিসফিস করে বলল, নিশ্চয় এই ঘরের তলায় আরেকটা ঘর আছে, সেখানেই লুকিয়ে আছে লোকটা। আমি বললাম, তাহলে তো নিশ্চয়ই ঘরের মধ্যেই একটা সিঁড়ি আছে, যেটা খুলে তলার ঘরে নামা যায়। যদিও আমরা কোনো ট্র্যাপ ডোর বা লুকোনো সিঁড়ি দেখতে পেলাম না। মেঝের তক্তাগুলো বেশ আলগাভাবেই বসানো মনে হলো। তার মধ্যে একটা গোপন দরজা থাকা অসম্ভব নয়, কিংবা হয়তো ইচ্ছে করেই সেটা খাটের বা টেবিলের তলায় লুকিয়ে রাখা হয়েছে। বাংলোর পিছনে একটা বারান্দায় অনেক জ্বালানি কাঠ ডাই করে রাখা ছিল। কালু দেখালো যে কাঠগুলোর পেছনে জানলার একটা কাঁচ ভাঙা। বলল, ওখান দিয়ে হাত ঢুকিয়ে আমরা নিশ্চয়ই জানলার ছিটকিনি খুলতে পারবো। বেশ বুঝতে পারছি ওই খাটের তলাতে ট্র্যাপডোর লুকোনো আছে। এবারে বুলু ভয় পেয়ে গেল। বলল, ওরে, অতটা ঝুঁকি নিস না, ওদের ঘাঁটিতে হানা দিতে গেলে কি ওরা ছেড়ে কথা বলবে? তুই থাম তো, দুজন তো বেরিয়ে গেল, এখন কেবল একটা লোকই লুকিয়ে আছে। কালু ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা খুলে ফেলল। সবে জানলার পাটটা খুলবে এমন সময় একটা মৃদু শব্দ শুনে আমরা কাঠের গাদার আড়ালে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনের দরজাটা খুলল বলে মনে হলো। কেউ বোধহয় সামনের ঘরে ঢুকলো, কিন্তু যে ওরকম চোরের মতো চুপি চুপি আসছে কেন? এবারে ধীরে ধীরে দুই ঘরের মাঝের দরজা দিয়ে সে পা টিপে টিপে ঢুকলো। আমরা অবাক হয়ে দেখলাম যে চাপদারি অথবা কালো বুড়ি নয়, সে আমাদের পূর্ব পরিচিত ঝুলো গোঁপ সাহেব। চোরের মতো নিঃশব্দে এসে আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে সে কি যেন খুঁজতে লাগলো। খাটিয়া সরিয়ে আলমারি খুলে কাপড় ঘেঁটে কি খুঁজছে সে? এরাই কি তবে ওর ঘর থেকে কিছু চুরি করে এনেছিল? এখন সে বাটপারি করে সেটা ফিরিয়ে নিতে চায়। এখন আমাদের মতন সেও কি সন্দেহ করছে যে এখানে সেটা লুকোনো? মাটির নিচের ঘর আছে এবং সেই ঘরের দরজায় সে খুঁজছে। খাটের তলায় বা সুটকেসের তলায় কি ট্র্যাপডোর লুকোনো রয়েছে সত্যি? উত্তেজিত হয়ে পড়লাম। ঝুলো গোপের অনুসন্ধান পর্ব শেষ হবার আগেই দরজায় মৃদু খুটখুট শব্দ শোনা গেল। দারুণ ভয় পেয়ে সে তাড়াতাড়ি পালাতে চেষ্টা করলো, কিন্তু তার আগেই সেই কালো বুড়ি এসে ঘরে ঢুকলো। এরপর যা ঘটলো তাতে আমরা আরও আশ্চর্য হয়ে গেলাম। ঝুলো গোঁফকে দেখে ভয় পাওয়া বা অবাক হওয়া তো দূরের কথা, নিঃশব্দে হিংস্রভাবে বুড়ি তাকে আক্রমণ করলো। সাংঘাতিক ধস্তাধস্তি চলল দুজনের মধ্যে। একবার এ ওর ঘাড়ে চড়ে বসে, একবার ও এর ঘাড়ে। আমরা যেন গ্যালারির সিটে বসে দুই কুস্তিগিরের লড়াই দেখছি, আর অবাক হয়ে ভাবছি কতখানি মরিয়া হলে তবে একটা বুড়ি ওরকম জোয়ান লোককে কাবু করে ফেলতে পারে। হ্যাঁ, শেষ পর্যন্ত বুড়িই কাবু করে ফেললো সেই ঝুলো গোঁপকে। আঁচড়ে কামড়ে কিলঘুষি মেরে নাস্তানাবুদ করে তাকে একেবারে উপুর করে ফেলে ঘাড়ে চেপে বসলো। তারপর শক্ত দড়ি দিয়ে তার হাত পা বেঁধে মুখে রুমাল গুজে বেঁধে ফেললো। তারা নড়বার চড়বার কি টু শব্দটি করবার শক্তি রইল না। বুড়ির মুখেও কথা নেই। তখনও আমরা কাঠ হয়ে দাঁড়িয়ে সেই নাটক দেখছি। আমাদেরও যেন হাত পা নাড়বার মতো বা শব্দ করবার মতো শক্তি নেই, কিন্তু আরও বড় নাটক যেন আমাদের জন্যই অপেক্ষা করে আছে।
সেটা তখন বুঝিনি। ঝুলো গোপ সাহেবকে ঠেলে একপাশে সরিয়ে দিতে না দিতেই আবার সামনের ঘর থেকে মৃদু খুটখাট শোনা গেল। হিংস্র বাঘিনীর মতো বুড়ির চোখ দুটো জ্বলতে লাগলো। ঠিক বাঘিনীরই মতো সে খাপ পেতে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো। সামনের ঘর থেকে যখন পা টিপে টিপে সেই বেটে মোটা বুড়োটা ঢুকলো, মুহূর্তের মধ্যে বুড়ি বাঘিনীর মতনই তার ঘাড়ে লাফিয়ে পড়ল। এবারে ধস্তাধস্তিটা হলো আরও প্রচণ্ড, ঠিক যেন গজকচ্ছপের যুদ্ধের মতো। নিজের চোখে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না যে পাকা চুলো দুই বুড়ো বুড়ি এমন সাংঘাতিক কুস্তি লড়তে পারে। কেউ কারো চেয়ে কম যায় না। বুড়ি বুড়োর গালে দারুণভাবে আঁচড়ে দিল, আর বুড়ো বুড়ির হাত কামড়ে রক্ত বার করে দিল। এরপর যখন দুজনে পরস্পরের চুল খিমচে ধরল, তখনই দুজনের মাথার পাকা পরচুলা খসে গিয়ে ছোট করে ছাঁটা কালো চুল বেরিয়ে পড়ল। বুড়োর কোট ছিঁড়ে ফালা ফালা, আর বুড়ির ঘাগরা উড়ে গিয়ে হাফ প্যান্ট বেরিয়ে পড়েছে। অবাক হয়ে দেখলাম দুটি বেটে সন্ডা লোক পরস্পরের সঙ্গে কুস্তি লড়ছে। এদেরই মধ্যে একজন কি গর্জন সিং? কিন্তু কোনজন? আর তাই যদি হয় তাহলে সেই হেরে গলা লোকটাকে? আর সে গেলই বা কোথায়? এত কাণ্ডের পরও কি সে কোনো গুপ্তঘরে বসে আছে বা লুকিয়ে আছে, নাকি কোনো গুপ্তপথ দিয়ে পালিয়ে গেছে? শেষ পর্যন্ত সেই বুড়িরই জয় হলো। অনেক কষ্টে সে বুড়োকেও মাটিতে ফেলে তার হাত পা মুখ বেঁধে দিল। নিজেও সে তখন বেশ কাবু হয়ে পড়েছে। এত শীতের মধ্যেও দরদর করে ঘামছে। বুড়োর কামড়ে তার হাত কেটে রক্ত ঝরছে। এক মুহূর্তের জন্য সে ধপ করে খাটিয়ায় বসে পড়ল, একটা তোয়ালে তুলে নিয়ে মুখের ঘাম মুছে ফেলল। আর তখনই আমরা দেখলাম যে তার ডান কানের অর্ধেকটা কাটা। দারুণ চমকে আমরা আর একটু হলেই শব্দ করে ফেলতাম। এই তাহলে গর্জন সিং! কি আশ্চর্য! এই সম্ভাবনাটা তো আমরা একবারও ভেবে দেখিনি, একবারও আমাদের মাথায় আসেনি। বুড়ির দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। পর মুহূর্তেই গর্জন সিং হাঁপাতে হাঁপাতে পাশের ঘরে চলে গেল। মাঝের দরজাটা ভেজিয়ে দিল। মালু চুপি চুপি গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখলো এবং দেখে এসে জানালো যে বুড়ি ওরফে গর্জন সিং ব্যস্তভাবে সুটকেস গোছাচ্ছে। ততক্ষণে কালু জানলা খুলে পেছনের ঘরে ঢুকে মাঝের দরজার খুইল তুলে দিয়েছে, আর আমরা তিনজনও এক এক করে ঢুকে পড়েছি। আমাদের ঝোলার মধ্যে নানা রকম দরকারি জিনিস সবসময় মজুদ থাকে। তাড়াতাড়ি ছুরি কাঁচি যে যা হাতে পেলাম নিয়ে চারজনে 8 হাত লাগিয়ে ঝুলো গোপ আর বেটে বুড়োকে বাঁধন কেটে তাদের মুক্তি দিলাম। পরিষ্কার বাংলায় আমাদের দৌড়ে ট্যুরিস্ট লজে গিয়ে পুলিশ ডাকতে বলল সেই ঝুলো গোপ। কিন্তু এমন একটা নাটকের শেষ দৃশ্য পর্যন্ত না দেখে কি আমরা এক পাও নড়ি? তাছাড়া এই উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ঘটনায় আমাদেরও তো আরও সক্রিয় ভূমিকা নেবার দরকার হতে পারে। নিঃশব্দে সামনের ঘরে ঢুকে ঝুলো গোপ আর বেটে বুড়ো তখন একসঙ্গে গর্জন সিংকে দুদিক থেকে আক্রমণ করলো। তখন সে বেশ বেকায়দায় পড়ল। তবু কি তাকে সহজে কাবু করা যায়? এরা দুজনে মিলে তাকে ধরে রাখতে গিয়ে হিমশিম খেয়ে গেল। এবার ছুটে আমরা পাশের ঘর থেকে দড়িগুলো এনে দিলে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলা হলো। ক্যানকেনে বিকৃত গলা ছেড়ে এবার গর্জন সিং তার স্বাভাবিক হেঁড়ে গলায় যা গালাগালি দিতে লাগলো, তেমন খারাপ কথা আমরা জীবনে কোনোদিন শুনিনি। তাড়াতাড়ি তার মুখটাও বেঁধে ফেলা হলো। কেবল হিংস্র চোখ দুটো দিয়ে আগুন ছুটতে লাগলো তার। এরপরের ঘটনাগুলো সংক্ষিপ্ত কিন্তু দারুণ চমকপ্রদ। মানালির পুলিশ তো তৈরিই ছিল, সুতরাং ট্যুরিস্ট লজ থেকে ফোন করে দেবার কয়েক মিনিটের মধ্যেই তারা এসে হাজির হলো। দেখতে দেখতে গর্জন সিং, তার সহকারী চাপদারি সিংজি আর আপেলের দোকানের দোকানি সবাই গ্রেপ্তার হলো। এত কাণ্ড ঘটে গেল, তখনও কিন্তু বেশি দেরি হয়নি। সবেমাত্র সন্ধ্যা 6টা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে মায়েদের সংক্ষিপ্তভাবে সব বলতেই
তারাও আমাদের সঙ্গে ট্যুরিস্ট লজে চলে এলেন। সেখানে দেখি রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঝুলো গোপ আর বেটে বুড়োর সঙ্গে ততক্ষণে আমাদের ভালো করে পরিচয় হয়েছে। জেনেছি যে তারা বাঙালি। নাম যথাক্রমে তারাপদ ব্যানার্জি আর ঘনশ্যাম মিত্র, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের বড় অফিসার। ছদ্মবেশে ট্যুরিস্ট সেজে এসেছিলেন মানালির পুলিশ বিভাগকে সাহায্য করতে। চাপদারি আর আপেলের দোকানের দোকানিকে তারাও সন্দেহ করেছিলেন, কিন্তু প্রমাণ না পেয়ে কেবল নজর রাখছিলেন। বুড়িকে কিন্তু তারা আমাদের মতো একটুও সন্দেহ করেননি। ইতিমধ্যে আমরা এই নিয়ে মাথা ঘামাচ্ছি দেখে তারাই আমাদের সাংকেতিক চিঠি লিখে সাবধান করে দিয়েছিলেন। সেটা অবশ্য আমরা অনুমান করেছিলাম, কিন্তু আমরা যে উল্টে তাদেরই গর্জন সিং আর সহকারী ভেবেছি, সে কথা জেনে তাদের সে কি হাসি। কালু অপ্রস্তুত হয়ে বলল, বাহ, প্রথমে তো সকলকেই সন্দেহ করতে হবে, যতক্ষণ না প্রমাণ পাচ্ছি কে সত্যি দোষী জানতে হবে না। তখন তারা এ কথায় সায় দিলেন বটে। সাবাস গোয়েন্দা বলে ওরা আমাদের সঙ্গে শেক হ্যান্ড করলেন। ইতিমধ্যে পুলিশ আপেলের গুদামে লুকোনো হিড়িম্বা দেবীকে আর আরও অনেক দেবী মূর্তি, প্রাচীন পুঁথি ও নানা রকম সুন্দর সুন্দর প্রাচীন জিনিস উদ্ধার করে ফেলল। গর্জন সিংয়ের দল নিশ্চয়ই আশা করেছিল যে দিন কতক পরে পুলিশের তৎপরতা কমে যাবে, তখন তারা সুযোগ বুঝে সব কিছু পাচার করবে। হিড়িম্বা দেবীর রহস্যের তো সমাধান হলো, সঙ্গে সঙ্গে আরও অনেক রহস্যের। তারাপদবাবু আর ঘনশ্যামবাবু বললেন, রিপোর্ট দেবার সময়ে তারা জানিয়ে দেবেন যে 4টি খুদে গোয়েন্দার সাহায্য না পেলে এসব কিছুই ঘটতে পারত না, বরঞ্চ তাদেরই বন্দি করে রেখে দলের পান্ডারা পালিয়ে যেত। এতক্ষণ শুনলেন নলিনী দাসের গন্ডালু সিরিজের অন্তর্গত একটি বড় গল্প, গন্ডালু ও হিড়িম্বা দেবীর রহস্যের 4র্থ তথা শেষ পর্ব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।